আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি শাহেদ রেজা। তিনি লেখক, তিনি শিল্প উদ্যোক্তা। কেমন আছেন স্যার? ধন্যবাদ। আমরা লেখকদের সঙ্গে যখন কথা শুরু করি তখন তাদের লেখালেখির শুরুর জীবনটা সম্পর্কে জানতে চাই, আর শুরুর জীবন সম্পর্কে জানতে গেলে শৈশবের কথা এমনিতেই চলে আসে। আপনার শৈশবটা কেমন ছিল? প্রথম হলো যে আমাকে লেখক বলাটা, আমার গ্রহণ করাটা খুব কঠিন। আমি মূলত পাঠক, আমার মনে হয় আর কি। পড়াশোনাটা করি, সবসময় পড়তে ভালোবাসি, ছোটোবেলা থেকেই পড়ি। তারপরে কিছু লেখালেখি করার চেষ্টা করা। তা আমরা যারা ধরেন যে 70-এর দশকের যাদের আমাদের জন্ম, তারপরে 80, 90 এই সময়টার কাছে বাংলা শেখার জন্য কিন্তু খুবই ভাইব্রেন্ট টাইম বলা যেতে পারে। পড়াশোনাটা সবার জায়গায় ছিল, লেখালেখি, পড়াশোনা। আমাদের প্রত্যেকের বাড়িতে বই থাকতো, বই পড়ার একটা সংস্কৃতি ছিল। আমার মাকে দেখতাম বই পড়তে। তো পড়ার শুরু কিন্তু সেখান থেকে, এবং আমার মা পড়তেন, মায়ের কাছ থেকেই পড়াশোনার আগ্রহটা পাই। এবং আমি তারপরে যখন স্কুল পার হলাম, স্কুলেই কবিতা লিখতে পছন্দ করতাম। আমার মনে হয় সব বাঙালির বোধহয় একই প্যাটার্ন বোধহয় আর কি। স্কুলের সাহিত্য সাময়িকীতে কবিতা লেখা, তারপরে আমাদের সময় দেয়াল পত্রিকা বের হতো, দেয়ালিকা বলতাম আমরা। হ্যাঁ, খুব কষ্ট করে 30 টাকা জোগাড় করতে পারলেই একটা দেয়ালিকা তৈরি করা যেত, সেখানে লেখা। তারপরে আমার মনে আছে যে আমরা একসময় হাতে লেখা কাগজ তৈরি করতাম বন্ধুরা মিলে, যে 100 কপি সবাই মিলে ভাগ করে করে লেখা, সেখানে গল্প লিখতে চেষ্টা করা, কবিতা লিখতে চেষ্টা করা, ছড়া লিখতে চেষ্টা করা। তাতে মিল থাক আর না থাক, অন্তমিল যাই হোক না গেল, কিন্তু লেখার চেষ্টা করা। তো সেটাই শুরু হয়েছে আর কি, সেখান থেকেই এগিয়ে চলা আর কি। আচ্ছা, ওই লেখাগুলো প্রকাশিত হতো হাতের লেখা এই মাধ্যমটায়, অর্থাৎ দেয়ালিকা যে লেখা হতো, যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে লেখানো হতো। সেখানে প্রথম আপনার কোন লেখা ছাপা হয়েছিল বলতে প্রকাশ হয়েছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে, আমার মধ্যে কবিতাই ছাপা হয়েছিল। এটা বোধহয় অনেকেরই ঘটে, সবচেয়ে বোধহয় সোজা বোধহয় কবিতা লিখে ফেলা প্রথম জীবনে। তারপরে তো অনেক কঠিন, যখন কবিতাটা যখন বুঝতে শিখে যে কবিতাটা কি জিনিস, তারপর আর কবিতা লেখা হয় না। আমার মনে হয় তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, আমি একটা বোর্ডিং স্কুলে থাকতাম। সেখানেই প্রথমে এই দেয়ালিকাটা লেখা হয়, এবং একটা ছোট কবিতা, ভুলে গেছি সেই কবিতার গল্প। তারপরে আমাদের সময় সাময়িকী বের হতো, বিভিন্ন উৎসব, বিভিন্ন অকেশনাল, 21শে ফেব্রুয়ারিতে, মে দিবসে, বিভিন্ন সময়। এগুলোর মধ্যে দিয়েও কিন্তু একটা হাত পাকানের একটা ব্যাপার ছিল, যে যা লিখতে পারে লেখার একটা আগ্রহ। আমাদের সময়টা, আমি যেটা বললাম, যে আমাদের যে বেড়ে ওঠার কালটা 70 থেকে 80-র দশক, 80 থেকে 90-এর দশক, 90 থেকে 2000 সাল পর্যন্ত, এই যে সময়টা এই সময়টা কিন্তু বাংলা সাহিত্য সংস্কৃতির সবচেয়ে ভালো সময় গেছে। আমার মনে হয় যে প্রতিবাদের ভাষাও ছিল তখন, মানুষও বলতে পছন্দ করত, এবং এর মধ্য দিয়ে সে তার মনের ভাবটা প্রকাশ করত। কিন্তু এখন আমার মনে হয় যে ওটা পরিবর্তন হয়েছে আজকের সময়। হাতের লেখা থেকে ছাপা, অর্থাৎ ছাপার অক্ষরে নিজের নাম দেখা, সেটা কখন হয়েছিল? ছাপার অক্ষরে তো খুবই রিসেন্ট। ছাপার গল্পটা খুবই ব্যক্তিগত মতো বিষয়। আমার মা মারা যায়, 2019 সালে মা মারা যায়। তো কিছুদিন পরে আমার মনে হলো যে স্বাভাবিক কারণে মাকে আমি খুব ভালোবাসি, বা প্রত্যেকে আমরা মাকে ভালোবাসি। আমাদের এই অঞ্চলে মায়ের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর, আমারও ছিল, তাই ছিল। তো মার চলে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে একটু স্মৃতি কাহিনীর মতো যদি কিছু লেখা যায়, অর্থাৎ কি, যে গ্র্যান্ড মম স্টোরি, দাদির গল্প। অর্থাৎ আমার যে সন্তানরা আসবে আগামী দিনের, তারা যেন জানে একটা মানুষ যে ছিল, কে ছিল, কি তার জীবন বৃত্তান্ত। তো আমি এরকম একটা লেখা লিখতে চাচ্ছিলাম। তো ওই থেকেই শুরু আর কি। তো আমার 2023 সালেই প্রথম আমার মাকে নিয়ে একটা স্মৃতিগ্রন্থ, একটা বড় গল্পের আকারে, বইটির নাম হচ্ছে রানী নামে, আমি এই বইটি লিখেছি। মূলত এটাও আমার ভিতরে ছিল যে আমার মায়ের যে সংগ্রামী জীবনটা, বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ কি করে তার সন্তানকে তৈরি করে, আমি যতক্ষণ দেখেছি, সন্তানের চোখে মাকে দেখা, মায়ের যে ভূমিকাটা, সেটাকে মূল্যায়ন করা বা লিখে রাখা, রেকর্ড রাখা, ওই যে যেটা বললাম গ্র্যান্ড মম স্টোরি, দাদির গল্প, সে চিন্তা থেকে আমি বইটা
লিখেছিলাম। প্রথম বইয়ের পেছনে অনেকগুলো গল্প থাকে, প্রকাশক সম্পর্কিত গল্প, এমনকি প্রুফ রিডার সম্পর্কিত গল্পও থাকে, কোনোটা মধুর কোনোটা তিক্ত। আপনার গল্পটা কেমন ছিল প্রথম বই প্রকাশের? আপনি চমৎকার প্রশ্ন করেছেন এটা। আমি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রকাশকের কাছে আমি যাই, উনি আমার এটা প্রথমে রেখে দেন। তারপর উনি বললো যে আমি যখন গেলাম তখন বোধহয় ছিল ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস। তা বলে ফেব্রুয়ারি মাসে আপনার এটা আমি দেখব। ফেব্রুয়ারি মাসে খবর পেলাম যে রোজার পরে আমার এটা উনি দেখবে। কিছুদিন পরে আমি শুনলাম যে না, ওনারা আগ্রহী না এটা করতে আর কি। তো ওনার এই আগ্রহী না এই কথাটা আমার জানতে ওনার কাছ থেকে আমার প্রায় মাস চারেক সময় লিখেছে আর কি। আমি তো খুব আগ্রহ ছিলাম যে ঠিক আছে দেখি উনি কী বলে। মূলত আমি চাচ্ছিলাম যে একটা এডিটোরিয়াল প্যানেল আমার লেখাটা দেখুক, তারপর আমাকে একটা করুক, না বলুক সেটা খুব কাছাকাছি তাড়াতাড়ি বলে ফেলুক, বা একটা গাইডলাইন দিক আমাকে যে আপনার এই জিনিসটা এইভাবে হয়নি, ওভাবে হওয়া দরকার, একটু এইভাবে কারেকশন করা দরকার। সেটা আমি কিছু পাইনি, আমি শুধু অপেক্ষায় ছিলাম। পরে এক পর্যায়ে বললো যে আমরা এই বছর এটা করতে পারবো না, আমাদের একটু সময় লাগবে। পরে আরেকজন প্রকাশকের সাথে আমার কথা হলো, তারা খুব আগ্রহ নিয়ে বললো যে ঠিক আছে বইটা আমরা করব। তো এই বইটা ওরা বেশ চমৎকারভাবে এই বইটা করেছে, এবং আমার প্রুফ রিডিং যেটা বললেন যে সেটাতে ওরা বেশ সহযোগিতা করেছে। ওরা মানে আমাকে কোনো হ্যাসেল পোহাতে হয়নি। এমনিতে তারা কি বলেছে যারা পড়েছে, বিশেষ করে তাদের সম্পাদনা পরিষদ যারা আছেন, যারা ওই পরিষদে থাকেন, তারা তো একটা মন্তব্য করেন যে গল্পটা এইরকম, অথবা আপনি একটু চেঞ্জ করতে পারেন, বা যা আছে ঠিক আছে, ভালো লিখেছেন, বা তাদের মন্তব্যটা কি ছিল? আমি আপনাকে একটু আগে যে ব্যক্তিগত আলাপচারিতা যে বললাম যে আমার দ্বিতীয় একটি বই আছে, ওটা আপনি একটু পড়ে আমাকে একটু মন্তব্য করেন, কারণ আমি যা মন্তব্য পেয়েছি সবই পজিটিভ পেয়েছি। এখন এই জন্য আমি একটু খুঁজছি কাউকে সমালোচনা করার মতো, যে আমি আসলে কি লিখতে চাচ্ছি, কি লিখেছি, আমি কোথায় ভুল ত্রুটি আছে। সুতরাং আমি আপনাকে আবারও বলবো আর কি, আপনি আবার একটা বই একটু সময় দিয়ে পড়বেন। দ্বিতীয় বইটা হলো, প্রথমটা তো আমার মাকে নিয়ে লিখেছি। পৃথিবীর সব মাই প্রায় একই রকম, একই চরিত্র, একই ডেডিকেশন ছিল। তা আমি যেটা দেখেছি সেটা লিখেছি। তো এই বইটা যারা ছেপেছে ওরা আমাকে খুব প্রশংসা করে, মানে ওরা খুব আনন্দ নিয়েই ছেপেছে, এবং পরে আমাকে বলেছে তাদের বই বিক্রি হয়েছে। আমি মজার প্রশ্ন করি যে কারা কিনলো এই বই, মানে বা আমারও একটা ধারণা। তা আমাকে দিন বললো যে আসলে সব মায়ের গল্পই তো একই রকম, পৃথিবীর মায়ের দেখেন গল্পটা শুধু লিখে রাখা, এটাই হচ্ছে। আপনারা দেখছেন আলুগোল প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহিদ রেজা। স্যার, যেটা বলছিলাম, প্রথম বই প্রকাশ হলো, তারপর দ্বিতীয় বই, কারণ লেখকের স্বপ্নই এরকম থাকে যে একটার পর একটা বই প্রকাশ হবে, একটার পর একটা লেখা প্রকাশ হবে, এবং সেই লেখা থেকে কিংবা বই থেকেই কি আসবে বলতে যে আর্থিক ব্যাপারটা বলছি, সেদিকে লেখকের খেয়াল থাকে না। কিন্তু আবার এটাও ঠিক, একটা বই যত বেশি পাঠকের হাতে যাবে আর্থিক ব্যাপারটা ততটা নিশ্চিত হয়। আপনি বলছিলেন যে আপনার কোনো একটা বইয়ের জন্য রয়্যালিটি হিসেবে খুব বড় একটা অ্যামাউন্ট প্রকাশক আপনাকে পাঠিয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু জানবো, সম্মানী পাওয়ার। হ্যাঁ, এটা খুব, আমার প্রথম বইটা থেকে আমি এটা বেশ দ্রুততম সময়ের মধ্যে বইটা বিক্রি হয়ে গেছে। তা আমার মনে হচ্ছিল যে যত আমার আত্মীয় স্বজন আছে সবাই বোধহয় বইটা কিনেছে। আমার ধারণা যে কে কিনবে, একজন লোক চিনে না, জানে না কার বই কে কিনে। তা আমি দেখলাম যে ওরা যারা প্রথমে এডিকশানে যা বই ছেপেছিল তার পুরোটাই বিক্রি হয়ে গেছে। তারা অনলাইনে বইটা বিক্রি করেছে মোটামুটি সুন্দর, এবং আমাকে ওই প্রথম বই থেকে আমাকে একটা রয়্যাল দিয়েছে, একটা সম্মানই দিয়েছে। আমি খুব আশ্চর্য হচ্ছিলাম যে বই লিখে থেকে কি আবার টাকা পয়সা পাওয়া যায় লিখে, আর তারপরে আমার মতো কেউ একজন। তো যাই হোক, ওটা আমার কাছে খুবই চমৎকার একটা অভিজ্ঞতা ছিল, যে প্রকাশক যিনি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, যার ফলে আমি তো জানতামও না, আমি তো এই বইয়ের মানে ইয়াটা জানিও না, যে এর যে অর্থনৈতিক দিক বিষয়টা অত আমার ধারণাও নাই, বাট দে আর ভেরি নাইস আর কি, তা দিয়েছে। তো এই বইটা লিখতে গিয়ে মানে আমার আনন্দের জায়গাটা যেটা হয়েছে, এটা একটা অপরিসীম পাওয়া আমার, যে সুতরাং অর্থর বিষয়টা এখানে কোনোভাবে আপনি যেটা বললেন যে সেটা আসেনি, সেটা এখানে প্রাপ্তিটাই হলো যে বইটা বিক্রি হয়েছে। আমরা তো লেখার বিষয়টা অনেকটাই জানলাম, কিন্তু আপনার মূলত আপনার জীবনের যে ভিতটা দাঁড়ানো সেটা শিল্প উদ্যোক্তা হিসেবে, সেই বিষয়টা কিভাবে শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল? আচ্ছা, আমি প্রফেশনাল ব্যাংকার ছিলাম। আমি শুরু করেছি ক্যারিয়ার ব্যাংকার হিসেবে। তারপরে আমি এক পর্যায়ে ব্যাংকিং কাজ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি ব্যবসাতে আসলাম। কারণ আমি ব্যাংকিং দেখছিলাম যে
আমার কাছে ব্যাংকিংটা মনোটোনাস মনে হচ্ছে, যে এটা কত দূর যাওয়া যাবে এটা নিয়ে, এরকম আর কি। তা আমি 7 বছরের মতো চাকরি করেছি। 7 বছর মতো কাজ করার পরে একটা বেসরকারি ব্যাংকের সাথে আমি ছিলাম। তারপরে আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় এসেছি। আমি মূলত রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত। প্রথমেই নিজেরা কোনো রকম করে ছোটোখাটো করে করে কনসাইনমেন্ট করতাম, পরবর্তীতে শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছি। এখন আমি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, ক্লদিং ইন্ডাস্ট্রি এটাকে বলা যায়। আপনি আমার ভার্টিক্যাল সেট আপ আছে, আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করে টেক্সটাইল পর্যন্ত পুরো লাইনটা আমার কাছে তৈরি করা আছে। একজন শিল্প উদ্যোক্তা অনেক বড় দায়িত্ব পালন করেন সমাজে, কারণ অনেক তরুণ যাদের কোনো গন্তব্য নেই তারা একজন শিল্প উদ্যোক্তার ছায়াতলে এসে আশ্রয় নেয়। আপনি যাদের নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই তরুণ, মানে অনুমান থেকে বললাম, তবু আপনি যদি একটু বিস্তারিত বলেন আপনার কাজের ধারাটা বা ধরনটা। হ্যাঁ, বাংলাদেশে আমরা যে শিল্পটা নিয়ে কাজ করি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তো এখন এই শিল্প বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে মালিক থেকে কর্মচারী পর্যন্ত যা আছে, আমার মনে হয় তার 95%ই হচ্ছে একদম তরুণ। মানে এরা সবাই 50 বছরের নিচের মানুষ। বাংলাদেশে যেটা আছে যে ইয়াং ফোর্স যেটা বলে ডিভিডেন্ড পাচ্ছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলা হয় আমাদের, এটাই মূলত ভিতরে আছে। যেহেতু আমরা ইয়াংদের নিয়েই কাজ করি এই শিল্পে পুরোটাই, এবং ইয়াংদের নিয়ে কাজ করতে গেলে সুবিধা আছে। মানে আমাদের মানুষজন খুবই রেজিলিয়েন্ট, যে কোনো পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিতে পারে। আমি যে শিল্পর সাথে কাজ করি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাই আমরা, এটা তো আসলে তো একটা ক্রিটিক্যাল বিষয়। যা আমাদের সাথে যারা কাজ করে তারা খুবই সাধারণ পড়াশোনা জানা মানুষ, কিন্তু খুব দ্রুত তারা সব কিছু অ্যাডাপ্ট করে ফেলতে পারে। এটা বাংলাদেশের মানুষের একটা চরিত্র, যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়ায় নেওয়া। সে তাকিয়ে থাকে না যে পারবো কি পারবো না, ঝাঁপায় পড়ে। তো এই জায়গাটা থেকে নিয়েই যে বাংলাদেশের গ্রোথটা সব মিলিয়ে আজকে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ পাচ্ছে, এটা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ধারণ করতে পারে বা নিজের মধ্যে নিয়ে নিতে পারে, সেই বাংলাদেশের মানুষই আপনি। আমি তো বলবো যে আপনার লেখক জীবনের অনেক উপকরণ পান ওই মানুষগুলোর সঙ্গে মিশে, অথবা সেই মেশাটা আপনার লেখক জীবনে কিভাবে প্রভাব ফেলে? যেটা মিশে যাওয়া মানুষের সাথে, সেটা তো আসলে যে কোনো লেখকের জন্য, যে কোনো সৃজনশীলতার জন্য প্রথম শর্ত। কারণ আপনি যদি নিজেকে কনফাইন করে রাখেন, তাহলে তো আপনি নদীর আওয়াজটা তো পাবেন না, স্রোত যে যাচ্ছে, সময়ের স্রোতটাতে আওয়াজ পাওয়া যাবে না। তো মিশে যাওয়া, তো আমাদের যে কাজ করে, আমরা তো অনেক মানুষ নিয়ে কাজ করি, এর মধ্য থেকে উপকরণ পাওয়া যায়, এবং এটা অনেকভাবে সাহায্য করে। যে আপনি এইভাবে ভাবনাটা যদি এইভাবে হতো, মানুষের দৃষ্টিভঙ্গিটা বুঝতে সাহায্য করে, যে মানুষ কি ভাবছে আজকের সময়টা নিয়ে। আমার লেখাটা মূলত যে প্রথম বইটা যেটা আছে, সেটা স্মৃতিগ্রন্থ হলেও আমি সেখানে কিন্তু লিখতে চেষ্টা করেছি সমসাময়িক সময়টাকে। যেন আমি লেখাটা কি লিখেছি, আমার বইটার মূলত উপজীব্য হলো একটা আমার মায়ের মৃত্যু যাত্রার গল্পটা। মৃত্যু হয়ে গেল একজন মানুষের, তারপর উনি লাস্ট বেরিয়ালের জন্য উনি যাচ্ছেন। আমাদের যে এই যে ঢাকা থেকে একটা মানুষ যে মৃত্যু যাত্রায় চলে যাওয়া, তার আদি নিবাসে ফিরে যাওয়া, তখন কি হয়, হয়তো বা তার স্মৃতিটা মনে আসে, তার পিছনের কথাটা তার মনে আসে। তা আমি ওই গল্পটাও বলতে চাচ্ছি, পাশাপাশি আমি আজকের সমাজটাও বলতে চাচ্ছি। যেন আমি আমার মা যখন বুড়িগঙ্গা নদীর মধ্যে পার হয়ে যাচ্ছেন, তখন বুড়িগঙ্গা নদী যে দূষিত হয়ে গেছে, দুর্গন্ধ আসতেছে, সেটা আমি আবার বলতে চেষ্টা করছি যে আজকের বুড়িগঙ্গা কেমন ছিল। আমার মা যখন বুড়িগঙ্গা পার হতেন অনেক আগে, সেই 70-এর দশকে, তখন বুড়িগঙ্গা কেমন ছিল, ওই গল্পটা আমি করার চেষ্টা করছি। যে সময়ের সাথে মিলিয়ে যা পরিবেশ দূষণের কারণে আমাদের কেমন হচ্ছে, এই মেসেজটা আমি দিতে চাচ্ছি। তা আমি এইভাবে সময়টাকে ধারণ করার চেষ্টা করছি দুটোভাবে মিলিয়ে। একটা হচ্ছে যে পিছনের গল্পটা, ওনার জীবনটা, ওনার শৈশবটা কেমন ছিল, আজকে কি হয়েছে। তখন একটা ট্রেন্ডই ছিল যে চাকরি বাকরি করে একসময় আবার সে গ্রামে ফিরে যাবে। এখনো হয়, অনেকে এখন তো কম হয়, সবাই চিন্তা করে ফ্ল্যাট কেনার। তখন তো সে ফ্ল্যাট কেনার চিন্তাটা ছিল না। ফ্ল্যাট কিনে ঢাকা শহরে থাকবে বা চট্টগ্রামে বড় শহরে থাকবে। তখন ছিল গ্রামে ফিরে যাওয়া। আমরাও গ্রামে ফিরে গেলাম। গ্রামে ফিরে গিয়ে যে নতুন পরিস্থিতির সম্মুখীন হলাম, গ্রামের সংস্কৃতির সাথে, গ্রামের স্কুলে ভর্তি করানোর চেষ্টা করা হলো আমাকে। আমি সেখানে দুষ্টামি করা শুরু করলাম, যে আমি স্কুলে ভর্তি না হয়ে গ্রামের ছেলেদের নেগেটিভ যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে কীভাবে সময় নষ্ট করা যায়, ওগুলি করতে শুরু করলাম। আমার আত্মীয় স্বজনরা আমার মাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, কারণ মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত তারা যে ভোগগুলি করতো সেখানে নতুন দখলদার চলে আসছে। আমার মা তাদের অধিকারটা চাচ্ছিল, কিন্তু সেই অধিকারটা তাকে দ্বারা আমার বাবার ভাইরা, আত্মীয় স্বজনরা দিতে রাজি না, কারণ এতদিন ছিল না, এখন হঠাৎ করে এসে সব কিছু পেয়ে যাবে। এই যে লড়াইটা, সেই লড়াইয়ের মধ্যে ছেলেমেয়েরা আবার পড়াশোনা করতে যাচ্ছে। উনি কোনোভাবে চাচ্ছেন না যে ওরা ছেলেমেয়েরা এদের সাথে মিশুক। তা আমাকে পাঠিয়ে দেওয়া হলো বোর্ডিং স্কুলে।
কত বছর আপনার তখন? তখন আমি তো 7-8-এ পড়ি, আমি 9-10 দুই বছর বোর্ডিং স্কুলে পড়তাম। তা আমার বাবা তখন গভর্নমেন্ট গ্যাজেটের অফিসার ছিল, সরকারি গ্যাজেটের অফিসারদের বেতন ছিল তখন 700 টাকা। আপনার মনে আছে 77 সালের কথা বলতেছে আমি এটা। তা 700 টাকার মধ্যে আমার জন্যই খরচ করা হতো প্রায় 300 টাকা। তা আমার পুরো ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবাই মিলে চলতো 300 টাকা দিয়ে। এই যে মায়ের যে সিদ্ধান্ত যে না আমার ছেলেটাকে আমি লেখাপড়া শিখাবো, তাতে আমার অর্ধেক টাকাও যদি চলে যায় যাবে। তা আমি সেখানে কম্প্যারিজন করতে চেয়েছি যে আজকে আমার মায়ের মতো সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলি নিতে পারতো, তাহলে বাংলাদেশের শিক্ষার মান অনেক উন্নত হতো। আমাদের জাতীয় বাজেটের আমরা কয় শতাংশ? আমরা 4% থেকে আমাদের শুরু হয় শিক্ষা খাতে ব্যয়। কেন সেটা আমরা 15% করতে পারি না? তো এই যে বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করেছি যে সময়টার সাথে। আমার দ্বিতীয় বইটি হচ্ছে গিয়ে আপনার যে স্বপ্নদ্বীপ, যেটা আমি আপনাকে বলেছি পড়ার জন্য একটু। আমরা আপনার স্বপ্নদ্বীপ এই বইটা নিয়ে কথা বলবো, তবে তার আগে যেহেতু বইয়ের কথা আসছে, সেটা বইয়ের প্রসঙ্গই বটে, যে বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগোল প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে স্কুলে স্কুলে বইমেলা, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে 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 স্কুলগুলোতে বইমেলা করেন। আপনি বিষয়টা জানেন কি না? আমি আজকে শুনেছি বইটা শুনে আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে যে এত মাইক্রো লেভেলে যদি কারো চিন্তা থাকে চলে যাওয়ার, তাহলে আসলে একটা বড় কাজ হচ্ছে এটা। কারণ স্কুলের আমি স্বাভাবিক কারণে অনেকগুলি স্কুলের সভাপতি ছিলাম। আমি এই গত অনেক দিন থেকে ছিলাম। আমি নিজে গ্রামে আমি নিজে মেয়েদের জন্য স্কুল করেছি। তারপরে আমার আরও শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম। আমি ফেনীতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে উদ্যোগ নিয়েছি, যুক্ত আছি। শিক্ষার প্রতি আমার একটা আগ্রহ আছে। তো সেখানে মনে করি এই যে বইটা পৌঁছে দেওয়া, আমার মনে হচ্ছে এটা অনেক বড় একটা কাজ হচ্ছে। যাই হোক, স্বপ্নদ্বীপ নিয়ে কথা হচ্ছিল আপনার বই। আমার ওই বইটা যেটা আমি সময়কে ধারণ করার জন্য চেষ্টা করি। স্বপ্নদ্বীপ হচ্ছে কি, আমার কয়েক বন্ধু মিলে আমরা একদিন চিন্তা করলাম যে বেড়াতে যাবো। তা আমাদের ছোট্ট গ্রুপ আছে একটা, আমরা সবাই বোর্ডিং স্কুলে পড়তাম। তো একজন বললো যে চলো আমরা যাই চরকুকরি মুকরি। এটা একদম ভোলার নিচ দিকে মেঘনার মোহনায় ছোট্ট একটা দ্বীপ। তা আমি মোটামুটি রাজি হয়ে গেলাম। তো এই যাওয়াটা যে আমার যে একটা অ্যাডভেঞ্চার ছিল, যাওয়াটাই। কারণ আমি আমার বাসায় এই কথা তো বলতে পারছি না যে আমি চরকুকরি বেড়াতে যাব। আমার কিছু বন্ধু নিয়ে, এরা আমার সেফটি নিয়ে প্রশ্ন তুলবে, এরা আমার প্রিপারেশন নিয়ে প্রশ্ন তুলবে, আমি কোথায় যাব সেটা নিয়ে প্রশ্ন তুলবে, কারা আমার সাথে যাবে, এত ব্যাখ্যা বিবৃতি আমি কি দিব। তা আমারও আরও অতীত অভিজ্ঞতা আছে। বছর 3 আগে প্ল্যান করলাম এভারেস্ট বেস ক্যাম্পে আমি যাব। আমি আমার এক বন্ধুকে ফিট করলাম যে ভাই তুমি সহজ, এটা সিনিয়র বন্ধু, সে ওই হাঁটাহাঁটি আগ্রহ আছে। কিন্তু আমি শেষ করতে পারলাম না। ওর মেয়েরা জানার পরে আমাকে হুমকি দিল আমার নাম বলে যে তুমি যদি যাও ওনার বাসায় আমরা খবর দিব। হলো না। তো এইবার আমি এত সতর্ক হয়ে গেলাম এই চরকুকরির সময়। আমার বন্ধু হচ্ছে গোপনে প্ল্যান করা হলো এবং বাসায় আমাকে বললো যে আমি একটা ব্যাগ কিনতে চাইলাম, কারণ আমার কাছে কাঁধে নেওয়ার মতো কোনো ব্যাগ নাই। আমি অন্যভাবে ব্যাগ ট্যাগ নেই বা সাথে লোকজন থাকে, ওই ব্যাগ নেই। যখন এই ব্যাগ কিনতে গেলাম তখনই বাসায় একটা কৌতূহল তৈরি হলো, ব্যাগ কেন কিনতে যাচ্ছে। এই ব্যাগ কিনার গল্প আপনি আবার চরকুকরি মুকরিতে স্বপ্নদ্বীপের মধ্যে পাবেন যে কীভাবে একটা ব্যাগ জোগাড় করতে হলো আমাকে। তারপর স্ত্রীর অনুমতিটা নেওয়া যে আমি ধরেন যে বৃহস্পতিবারে যাব, আমি বুধবার পর্যন্ত কিচ্ছু বললাম না, খালি ওনারাও খেয়াল করতেছে আমিও খেয়াল করতেছি যাবো। কারণ আমি ভাবলাম যে এমন সময় আমি বলবো যখন আমাকে নো বলতে পারবো না। আমি শুধু সকালে বললাম যে আমি একটু ভোলা যাব। তো ভোলা কী কাজ, আমি কাজটা যাচ্ছে এরকম বলে। তা আমি ভাবলাম যে আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সদরঘাটে ওঠার পরে বলবো যে আমি কোথায় যাচ্ছি, যেন আমার ধরতে না পারে পিছন থেকে। বুঝতে পারছেন, পরিবার আছে, ছেলেমেয়েরা আছে। তা আমি ঠিক একইভাবে যাওয়াটা গেলাম। আর ওনারা তো জানে না যে চরকুকরি মুকরি কোথায়। পরে একদিন ওই দিন রাত্রে যখন আমার বেগম সাহেব ইউটিউবে সার্চ করে দেখলো চরকুকরি কত দূরে, এবার আমাকে বললো যে তুমি এটা কি করলা। না কোনো অসুবিধা নাই, আমার বন্ধুরা সাথে আমি ঘুরে টোটে আসবো, ব্যাগটা আছে ব্যাগের ওই ব্যাগটা কেমন লাগে সেই গল্পটা করা। তো সব মিলিয়ে আমার গল্পটার মধ্যে আমি তো আমি পড়ি, যেটা আগে বললাম, লিখক তো আমি নই বটে। তো আমি যেটা সময়কে ধারণ করতে চেয়েছি, সাথে সাথে আজকেরটাও মিলিয়ে দেখেছি। যেমন আপনি পড়লে দেখবেন যে ওখানে যে মানুষজন যে যায় খুবই ইয়াতে যায়, কোনো রকম প্রোটেকশন মেজার গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু থাকে না, মানুষ কমপ্লিটলি ব্যক্তি উদ্যোগে যায়। এই গল্পগুলি আমি
একটা হলো গল্পের মধ্যে যেটা দুটো বইতে আমি যেটা লিখতে চেষ্টা করেছি আমার রানীতে এবং ইয়েতে, যে সময়কে, বর্তমান সময়কে এবং সাথে সাথে পিছনের সময়টাকে আর আমার চিন্তাগুলিকে। আমরা আপনার যে চিন্তার কথা বললেন এইমাত্র, সেই চিন্তার একটা প্রতিফলন আমরা দেখি প্রত্যেক লেখক কিংবা শিল্প উদ্যোক্তা সবার জীবনে। তারা ভবিষ্যতের একটা চিন্তা করেন, পরিকল্পনা যেটাকে আমরা বলি। এই মুহূর্তে যদি এসে আপনার পরিকল্পনার কথা জিজ্ঞেস করি যে কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে, লেখকের জায়গা থেকে, শিল্প উদ্যোক্তার জায়গা থেকে? ওয়েল, আমার আরও লেখার ইচ্ছা আছে। প্রথম জিনিস হচ্ছে আমি লিখতে, মানে আমি পড়তে পছন্দ করি। তো পড়তে পছন্দ করার মধ্যেই একটা প্রণোদনা তৈরি হয় যে আমি কিছু লিখি। তো এখন যেহেতু আমার 2-3টে বই হয়েছে, তা আমি নতুন একটা কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যেটা হয়েছে আমার তরুণকালের সময়টা দিয়ে, 80 থেকে শুরু করে 90 পর্যন্ত, যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে সময়টা, তখন আমরা তো একদম বিশ্ববিদ্যালয়ে পড়ি, ম্যাট্রিক পাস করেছি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি। এবং বাংলাদেশে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষজন বিদেশে যাওয়া শুরু করেছে, বাংলাদেশে বেসরকারি খাত একটু একটু করে বিকশিত হচ্ছে, বাংলাদেশের মানুষ যে আগের যে কৃষিভিত্তিক সমাজ ছিল সেখান থেকে বেরোয় একটা শিল্পমুখী জীবনের দিকে যাচ্ছে, বা বলতে পারেন পুঁজিবাদী দুনিয়ার দিকে যাচ্ছে। এটা একজন তরুণের দৃষ্টিতে, তার বেড়ে ওঠার দৃষ্টিতে দেখার জন্য আমি ওই সময়টাকে নিয়ে একটা লেখা তৈরি করতে চাচ্ছি, যদি ঠিকমতো করা যায়। ধন্যবাদ। বিদায় নিতে হবে। আপনার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহেদ রেজার। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবন সম্পর্কে, তার উদ্যোক্তা জীবন সম্পর্কে, বলছিলেন তার লেখক জীবন সম্পর্কে। আশা করছি আপনারা শুনেছেন এবং সমৃদ্ধ হয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আমরা বই উপহার দিব আমাদের সম্মানিত অতিথিকে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।